বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারে ঢোকার আগে আমরা একটা অপারেটরের সাথে পরিচয় হব। অপারেটর হচ্ছে নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু এরা কোনো একটা সংখ্যার আগে পরে সামনে পিছনে মাঝে পাওয়ারে বসে একটা নির্দিষ্ট ভ্যালু প্রদান করে। আমরা যেমন জানি প্লাস একটা অপারেটর, মাইনাস অপারেটর, গুণ, ভাগ এগুলো সবই অপারেটর। সাইন, লগ, টেন এগুলো সবই অপারেটর, এদের নিজস্ব কোনো ভ্যালু নাই। কিন্তু আমি বলি যে না, সিন, এটা সিন, সিন মানে কি? পাপ। এটা কিন্তু ইংলিশ, এটার বাংলা হচ্ছে পাপ বা মিথ্যা, মিথ্যা থেকে পাপ সৃষ্টি হয় আমরা জানি। তাহলে সিন মানে হচ্ছে পাপ। ম্যাথমেটিক্সের ভাষায় এই সিনের ডান পাশে যদি তোমরা 30 ডিগ্রি বসাও, এই পাপ হয়ে যায় হাফ। তাহলে চিন্তা করে দেখো একটা বিষয়, তাহলে সিন হচ্ছে ইংরেজি থেকে বাংলা যখন করি তখন মিথ্যা হয় বা পাপ হয়, কিন্তু যখনই এই কোণের আগে বসলো সিনটা, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি, এই পাপটা হয়ে গেল কত? হাফ। তাহলে সাইনটা এখানে কি করলো? 30 ডিগ্রি উপরে অপারেট করে হাফ একটা ভ্যালু প্রদান করলো। তাহলে আমরা এবার অপারেটর নিয়ে কাজ করছি। তাহলে অপারেটর কি? নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু কোনো সংখ্যার আগে পরে সামনে পেছনে বসে এরা একটা ভ্যালু প্রদান করে। যেমন ডাক্তাররা যদি ডাক্তারি পাশ করার পরে তারা কোনো প্র্যাকটিস না করে, কোনো রুগী না দেখে, তাদের কোনো ভ্যালু নাই। তারা কি করে? আসলে ডাক্তার অসুস্থ রোগীর উপরে অপারেট করে, এরপর অপারেট করে কি করে? সেই অসুস্থ রোগীটার একটা ভালো অবস্থার সৃষ্টি করে, অথবা কি করে? আরো মুমূর্ষু করে তোলে, রাইট? তাহলে এখানে অপারেটর কে? এখানে অপারেটর হচ্ছে ডাক্তার, কারণ ডাক্তারের নিজস্ব কোনো ভ্যালু নাই যদি না সে কোনো অসুস্থ রোগীকে এই সুস্থ বা মুমূর্ষু করে। তাহলে এখানে ডাক্তার হচ্ছে অপারেটর। তো আমরা এই চ্যাপ্টারে, বিন্যাস চ্যাপ্টারে একটা নতুন অপারেটরের নাম শিখব। সেই অপারেটরটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এটাকে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দিয়ে অথবা বিশেষসূচক চিহ্ন দিয়ে। অপারেটর, এই অপারেটরের বৈশিষ্ট্য কি? প্লাসের বৈশিষ্ট্য যেমন যোগ করা, মাইনাসের বৈশিষ্ট্য বিয়োগ করা, সাইনের বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট ভ্যালু প্রদান করা। তাহলে এই অপারেটর বাই ফ্যাক্টোরিয়ালের বাংলা হচ্ছে গৌণিক মান। গৌণিক মান। এই ফ্যাক্টোরিয়ালের একটা সীমাবদ্ধতা আছে, এই চিহ্নের একটা সীমাবদ্ধতা আছে। ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। যেমন যদি থাকে 5 ফ্যাক্টোরিয়াল, এর অর্থ বুঝতে হবে তোমাকে 5 এর গৌণিক মান। গৌণিক মান মানে কি? এই 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণফল বোঝায়, দ্যাট মিনস গৌণিক মান। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গৌণিক মান, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। আরেকটা জিনিস দেখো, দিস ইকুয়ালটা আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে 1 পর্যন্ত তাদের গুণফল। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, 5 ফ্যাক্টোরিয়াল এভাবে প্রকাশ করতে পারি, এটা ইকুয়াল টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে একটা জিনিস দাঁড়াইলো, আমি একটা ছোট্ট কথা বলবো এখানে, যে ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে যদি ডিজিট একটা বের হয়ে আসে তাহলে ভিতরে 1 কমে যায়। এখন তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, n ফ্যাক্টোরিয়াল এটাই ইকুয়াল টু, যদি আমি nটা ফ্যাক্টোরিয়ালের বাইরে নিই তাহলে ভিতরে কি হবে? 1 কমে যাবে। তাহলে 1 কমিয়ে দিলে এখানে আসবে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? আবার যদি আমি n ইন্টু আবার এই ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে যদি n মাইনাস 1টা বের করে নিই তাহলে ভিতরে হবে n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, 1 কমে গেল। এইরকমভাবে করতে করতে এটা দাঁড়াবে n ইন্টু n মাইনাস 1, এভাবে চলতে 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 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত গুণফল মানে ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু আমরা দেখলাম n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। উভয় পক্ষে যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে কি দাঁড়াবে? 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1। অতএব 1 ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0। অতএব ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1। অতএব ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে পারি, আবার 0 ফ্যাক্টোরিয়ালও আমরা বের করতে পারি। 0 ফ্যাক্টোরিয়ালটা 1। আসলে 0 ফ্যাক্টোরিয়াল 1 এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা আপাতত শিখব সংজ্ঞা হিসেবে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু
1। আবার আসি আমরা ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু n ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। উভয় পক্ষে যদি এবার n এর জায়গায় 0 বসাই তাহলে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু 0 ইনটু ফ্যাক্টরিয়াল 0 মাইনাস 1। তাহলে বা ফ্যাক্টরিয়াল 0 মানে 1, দিস ইকুয়াল টু 0 ইনটু ফ্যাক্টরিয়াল মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ইকুয়াল টু 1/0, দিস ইকুয়াল টু অসংজ্ঞায়িত। এটাকে আমরা অনেক সময় দেখি ইনফিনিটি। ইনফিনিটি মানে কিন্তু অসংজ্ঞায়িত না আসলে, কিন্তু আমি প্রকাশ করলাম এই জিনিসটা ইকুয়াল টু অসীম বা ইনফিনিটি। তাহলে কি দাঁড়ালো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল আমরা বের করতে পারি না। ঋণাত্মক মাইনাস এখানে বিজোড় সংখ্যা আছে, এবার আমরা একটা জোড় বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করার চেষ্টা করব। যেমন ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু আমি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস 2। উভয় পক্ষে যদি n এর জায়গায় 0 বসাই তাহলে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 0 ইনটু মাইনাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল মাইনাস 2। তাহলে অতএব 1 ইকুয়াল টু 0 ইনটু মাইনাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল মাইনাস 2। অতএব মাইনাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল মাইনাস 2 ইকুয়াল টু 1/0, দিস ইকুয়াল টু ইনফিনিটি। অতএব ফ্যাক্টরিয়াল মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি এখানে, ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল প্লাস ইনফিনিটি আর ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি। কিন্তু আমি আসলে এটা পক্ষপাতিত্ব না যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল প্লাস ইনফিনিটি একবার বলবো, মাইনাস ইনফিনিটি একবার বলবো। বাট এটার মানে সোর্সটা আমি বলি তোমাদেরকে। ওখানে বলেছে একে মহক স্যারের বইয়ে উচ্চ মাধ্যমিক বীজগণিত জ্যামিতি ও জনমতি নামের একটা বই ছিল, সেই বইয়ে উনি প্রমাণটা দেখাইছেন যে মাইনাস বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে প্লাস ইনফিনিটি আর মাইনাস জোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি। এটা তোমরা জাস্ট মনে রাখবা, যদি কখনো এমসিকিউ আসে নাই মামার চাইতে কানাময় ভালো, তোমরা এই জিনিসটা তথ্যটা মনে রাখবে। দেখা গেল ওই বই থেকে প্রশ্নটা করে দিল, তখন তোমরা কি করবা? তাহলে আমরা দুইটা সিদ্ধান্ত নিলাম যে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল প্লাস ইনফিনিটি আর ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি। ওকে, আমরা এতক্ষণ ফ্যাক্টরিয়ালের বিষয়ে জানলাম যে 0 ফ্যাক্টরিয়াল 1 ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে পারি, আবার ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করা যায় না। কিন্তু আমরা দেখেছি যে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল প্লাস ইনফিনিটি এবং ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি। এবারে ফ্যাক্টরিয়াল নিয়ে আরেকটু কিছু কথা বলার আছে আমার। যেমন এই ফ্যাক্টরিয়াল ইকুয়ালটা তোমরা জানো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দিস ইকুয়াল টু গুণ করলে হবে 40,320 মুখস্থ। এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। তো আমি এই 8 কে লিখলাম 2 টু দি পাওয়ার 3, তোমাদের কারো আপত্তি থাকবে না এখানে। এখানে 7, 6 মানে 2 ইন্টু 3, 5 তো 5, 4 মানে 2 স্কোয়ার, 3 ইন্টু 2, 1 লিখলাম না যেহেতু গুণফল আকারে আছে এগুলো। এবার দেখা যাক দিস ইকুয়াল টু 2 কয়টা আছে? 3টা, এখানে একটা 4টা, 4 আর 2 6 রেখে 7টা, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 কয়টা আছে? 2টা, তাহলে 3 স্কয়ার। 5 কয়টা আছে? একটা, 5 টু দি পাওয়ার 1। 7 কয়টা আছে? একটা, 7 টু দি পাওয়ার 1। তো এটা কেন করলাম? আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, পৃথিবীতে যত বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক না কেন, যাদের ফ্যাক্টরিয়াল করে যত বড় সংখ্যায় আসুক না কেন, সেই সংখ্যাটাকে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে কোনো জিনিসের ফ্যাক্টরিয়ালকে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করা সম্ভব। লাভ কি এটাতে? এটার লাভ হচ্ছে একটা ছোটখাটো প্রবলেম তোমাদের পরীক্ষায় হতে পারে। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ফ্যাক্টরিয়াল 8 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? এই মুহূর্তে তোমরা যারা আমার সামনে বসে আছো তারা কিন্তু খুব সহজে চটপট করে এর অ্যান্সার বলে দিবা যে n এর সর্বোচ্চ মান 7। তাহলে এখানে অ্যান্সার তোমরা বলবা 7। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি 8 ফ্যাক্টরিয়াল দিয়েছি, এই জন্য 8টা মাত্র ডিজিট লিখে এখানে খুব সহজেই 2 এর পাওয়ারটা তুমি বলতে পারছো, 3 এর পাওয়ার বলতে পারছো, 5 এর পাওয়ার বলতে পারছো, 7 এর পাওয়ার বলতে পারছো। বাট যখন আমি 100 এর ফ্যাক্টরিয়াল দেবো, 100 এর ফ্যাক্টরিয়াল মানে 100 ইন্টু 99 ইন্টু 98, এইভাবে অধক্রমে কমতে 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 1 পর্যন্ত গুণফল।
সেই গুণফল থেকে যদি 2 এর পাওয়ার বের করতে বলি তাহলে তো আমার বুয়েট পরীক্ষার 1 ঘন্টা যাবে এখানেই। কিন্তু না, আমরা এইভাবে যদি শিখি যে 2 এর পাওয়ার এইভাবে আমাকে বের করতে হবে, 3 এর পাওয়ার এইভাবে বের করতে হবে, 5 এর পাওয়ার এইভাবে বের করতে হবে, এইভাবে বের করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই সময়টাকে আমরা একটু জিপ করে নিয়ে আসবো যে এটা আর অন্য কোনোভাবে করা সম্ভব কিনা। তাহলে এই জন্য আমাদেরকে কিছু নতুন টপিক শিখতে হবে, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন। সিলিং ফাংশনে এল ডাবল হবে না কি জানি না। ফ্লোর ফাংশন মানে কি? যেমন আমি যদি বলি যে 2.3 এখানে এইরকম একটা চিহ্ন দেওয়া হয়, এই চিহ্নটার নাম হচ্ছে ফ্লোর সাইন। ফ্লোর সাইন, ফ্লোর সাইন মানে দুই পাশে দুটা দেয়াল আছে, মেঝে আছে কিন্তু ছাদ নাই, মেঝে আছে কিন্তু ছাদ নাই। এখন যদি বলি যে ধরে নাও তুমি দোতলা মেঝেতে দাঁড়িয়ে আছো, দোতলার মেঝের চাইতে একটু উঁচুতে যদি আমি 2.5 দিতাম তাহলে 2.5 তলা মানে এখানে, 2.3 মানে এখানে। এখন যদি আমি বলি এই অবস্থানের ফ্লোর মান কত, কয় তলাতে তুমি দাঁড়িয়ে আছো, তুমি বলবা 2 তলাতে দাঁড়িয়ে আছি, তার মানে এইটার ফ্লোর মান হচ্ছে 2। আর যদি আমি বলি যে 2.3 এইরকম একটা চিহ্ন দিলাম, এরকম চিহ্ন মানে দেখো ছাদ আছে এখানে কিন্তু ফ্লোর নাই, দোতলাতে দাঁড়িয়ে আছো, দোতলার উপরে ছাদ, তাহলে এই ছাদকে কয় তলা বলা হবে, তুমি বলবা 3 তলা। তাহলে 2.3 সিলিং মান হচ্ছে 3, অর্থাৎ ফ্লোর মান মানে হচ্ছে মেঝে আর সিলিং মান মানে হচ্ছে ছাদ। তাহলে 2.3 ফ্লোর মান হচ্ছে তার সাথে ছোট পূর্ণ সংখ্যা, আর 2.3 সিলিং মান হচ্ছে জাস্ট বড় পূর্ণ সংখ্যা। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। আমি এই ফ্লোর আর এই সিলিং দিয়ে আমি এই জিনিসটা বের করার চেষ্টা করব যে 8 ফ্যাক্টরিয়াল করে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত। এটা করার জন্য আমি একটা সিম্বল ব্যবহার করব, সেটা হচ্ছে এইটা e2/8 ফ্যাক্টরিয়াল। এটাকে পড়তে হয় এইভাবে, পড়ার নিয়ম হচ্ছে এক্সপোনেন্ট ভ্যালু অফ 2/8 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 2 এর এক্সপোনেন্ট ভ্যালু, 2 এর পাওয়ার বের করতে হবে 8 এর ফ্যাক্টরিয়াল করে। তো এইটা বের করার নিয়ম হচ্ছে, তোমাকে একবারে আমি বলে দিচ্ছি, এটার প্রমাণও আছে, তোমার ভবিষ্যতে হয়তো বা শিখবা। সেটা হচ্ছে এরকম যে 8 কে তোমরা একবার 2 দ্বারা ভাগ করবা, ভাগ করে এর ফ্লোর মানটা নিবা, প্লাস 8 কে একবার 2 স্কয়ার দ্বারা ভাগ করবা, দিয়ে এর ফ্লোর মানটা নিবা, প্লাস একবার 8 কে 2 কিউব দ্বারা ভাগ করবা, এর ফ্লোর মানটা নিবা। এখন প্রশ্ন, এভাবে কতদূর পর্যন্ত যাবা? তো মনে রাখবে একটা কথা, লব থেকে যখনই হর বড় হয়ে যাবে সেখানে থেমে যাবা। যেমন এর পরের পরটা যদি আমরা লিখি যে প্লাস 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স এখানে আসলো 16, তাহলে 8 এর চাইতে 16টা বেশি, তাহলে এই টার্ম লেখার প্রয়োজন নাই, দ্যাট মিন্স এতদূর পর্যন্ত লিখলেই হবে। এখন আসি, দিস ইকুয়াল টু 8/2 মানে 4, 4 এর ফ্লোর মান 4, প্লাস 8/4 মানে 2, প্লাস 8/8 মানে 1। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার ফ্লোর মান ওই পূর্ণ সংখ্যায় হবে, আবার সিলিং মানও ওই পূর্ণ সংখ্যায় হবে। তাহলে দিস ইকুয়াল টু 4 প্লাস 2 প্লাস 1, দিস ইকুয়াল টু 7। একটু আগে আমরা দেখেছি যে 8 ফ্যাক্টরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এখানে 7। এবারে যদি আমি বলি তোমাকে E3 বের করতে হবে বাই ফ্যাক্টরিয়াল 8, এর অর্থ হচ্ছে 3 এর এক্সপোনেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা নিয়মটা কি শিখেছি, দিস ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই একবার 3 করতে হবে, এর ফ্লোর মান নিতে হবে, প্লাস 8 ডিভাইডেড বাই 3 স্কয়ার। না, এই টার্মটা আমরা লিখতে পারবো না, বিকজ লবে 8 হরে 9। আমি বলেছি এই মানটা নিতে হবে সেই পর্যন্ত যখনই দেখবা লবের চাইতে হর বেশি হয়ে যায় সেই পদটা বাদ। সো এই টার্মটা আমার নেওয়া যাবে না, শুধু এইটুকু। দিস ইকুয়াল টু 2.666 এভাবে চলতে থাকবে, এর ফ্লোর মানটা নিতে হবে। দিস ইকুয়াল টু, এবার আমরা বলো, আমরা একটু আগেই শিখেছি 2.3, 2.4, 2.5, 2.6 যাই হোক না কেন এর ফ্লোর মান হবে জাস্ট তার নিচের পূর্ণ সংখ্যাটা। তাহলে এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত? 2। তোমরা কি দেখো নাই 8 এর ফ্যাক্টরিয়ালে 3 এর পাওয়ার কত? 2। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। এখন যদি আমি তোমাদেরকে বলি 100 এর ফ্যাক্টরিয়াল করে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে তাহলে n এর সর্বোচ্চ মান কত? পারবা কিনা? অবশ্যই পারবা তোমরা, কারণ তোমরা এটা পারবা এইভাবে, e2 100 এর ফ্যাক্টরিয়াল
দিস ইকুয়াল টু, তাহলে 100কে আমি 2 দ্বারা ভাগ করব, এর সিলিং মান ফ্লোর মান নেব, প্লাস 100 ডিভাইড বাই 2 স্কয়ার করব, প্লাস 100 ডিভাইড বাই 2 কিউব করব, প্লাস 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 করব, প্লাস 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 করব, প্লাস 100 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 6 করব। 2 টু দি পাওয়ার 7 করা যাবে না, কারণ 2 টু দি পাওয়ার 7 মানে 128। আমি বলেছি আগেই যে লব থেকে হর কখনোই বড় হওয়া যাবে না। দিস ইকুয়াল টু 50 প্লাস 25 প্লাস 8 8 12 96 12 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট সামথিং এর ফ্লোর মান কত? 12। দ্যাট মিন্স 12 প্লাস এখানে 16, 100কে 16 দ্বারা ভাগ করলে 6 16 96 6 পয়েন্ট সামথিং, তাহলে ফ্লোর মান কত? ফ্লোর মান হচ্ছে 6 প্লাস এখানে আসবে 3 প্লাস এখানে আসবে কত? 64, 64 দ্বারা যদি আমি 100কে ভাগ করি ফ্লোর মান হবে 1। সো দিস ইকুয়াল টু 75 75 87 93 96 97 97। অর্থাৎ 100 ফ্যাক্টরিয়াল করে দেখো, যেটা ক্যালকুলেটর পারে না, যেটা ফ্যাক্টরিয়ালের সাধারণ গুণাবলী দিয়ে পারা সম্ভব না, সেটা তুমি 3 লাইনে প্রবলেমটা সলভ করে ফেললা। যে এক্সপোনেন্ট ভ্যালু অফ 2 বাই 100 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেটর সর্বোচ্চ 69 ফ্যাক্টরিয়াল পর্যন্ত পারে। 70 ফ্যাক্টরিয়াল যখনই করতে যাবা তখন দেখাবে মাথা এরর, দেখবা ওখানে ওঠে ম্যাথ এরর, ওটা আমি বলি মাথা এরর, মানে ক্যালকুলেটরের মাথায় নষ্ট হয়ে যায়। বাট তোমাদের মাথা অনেক বেশি জানে, ক্যালকুলেটর যা জানে না, কারণ তোমাদের মতো লোকে কিন্তু ক্যালকুলেটর তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, আর মেনি ইলেকট্রিক ডিভাইস তৈরি করেছে। তার মানে তোমার মাথা সবচাইতে বেশি ব্রিলিয়ান্ট ওই কম্পিউটার ক্যালকুলেটর চাইতে। তাহলে আমরা কি দেখলাম? 100 ফ্যাক্টরিয়াল যদি 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর সর্বোচ্চ মান আসবে 97। এবার আমরা 100 ফ্যাক্টরিয়াল 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর মান কত সেটা বের করব। এখান থেকে বের করার পরে আরেকটা জিনিস আমি বলবো, যেমন আমি যদি বলি যে 100 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার n 7 টু দি পাওয়ার r, এইভাবে প্রাইম নাম্বারের সূচক আকারে প্রকাশ করা সম্ভব। আমার প্রশ্ন, এই 5 এর পাওয়ার কত? এটুকু মনে রাখতে হবে তোমাকে যে 2 এর পরের যে প্রাইম নাম্বার তার পাওয়ার অবশ্যই p এর চাইতে ছোট হবে, 5 এর পাওয়ার আবার 3 এর চাইতে ছোট হবে, 7 এর পাওয়ার আবার 5 এর পাওয়ারের চাইতে ছোট হবে। তো আমি 5 এর পাওয়ারটুকু বের করতে চাই, তাই আমরা একটু আগে শিখেছি যে এক্সপোনেন্ট ভ্যালু অফ 5 বাই 100 ফ্যাক্টরিয়াল, দিস ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 5 প্লাস 100 ডিভাইডেড বাই 5 স্কয়ার, দিস ইকুয়াল টু 20 প্লাস 4, দিস ইকুয়াল টু 24। দ্যাট মিন্স 100 ফ্যাক্টরিয়াল করে 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান হবে 24। আমার এখানেই এই উত্তরটুকু শেষ না, এখান থেকে আরেকটা জিনিস শেখানোর উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই p পাওয়ারটা n পাওয়ারের চাইতে বড়। দ্যাট মিন্স 5 যত গুণ আছে 2 এর পাওয়ার তো তত গুণ আছেই, তার চাইতে একটু বেশি আছে। তাহলে আমি যদি এরকম একটা কাজ করি যে 100 ফ্যাক্টরিয়াল করে 5 এর পাওয়ার বের করার সময় যে কাজটা করেছিলাম সেখান থেকে আমি একটা কাজ করছি এখানে, যে আমরা কত পাইলাম? 5 এর পাওয়ার 24। তাহলে এটাকে এভাবে প্রকাশ করছি 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার 24 ইন্টু 7 টু দি পাওয়ার r, এইভাবে চলতে থাকবে। দিস ইকুয়াল টু আমি এখানে 2 ইন্টু 5 এই পুরাটার উপর 24 নিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে 2 ইন্টু 5 বানানো মানে 10 বানানো, আর 10 এর উপরে যতগুলো পাওয়ার থাকে ওই পুরা সংখ্যার শেষে সেই কটা শূন্য থাকে। তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার 24, এখানে এই 2 টু দি পাওয়ার 24টা কোথা থেকে নিয়ে এসেছি? আমরা নিয়ে এসেছি p থেকে, p থেকে 24 নিয়ে গেছি এখানে। তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার p মাইনাস 24 ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 7 টু দি পাওয়ার r, এইভাবে চলতে থাকবে। তোমরা সংখ্যা তত্ত্বে দেখবা 2 3 7 2 আর 5 বাদে যে কোনো দুটো প্রাইম নাম্বার গুণ করলে কখনোই 10 হওয়া সম্ভব না। দ্যাট মিন্স এগুলো গুণফল একটা পূর্ণ সংখ্যা আসবে বটে, কিন্তু শেষে কোনো শূন্য পাওয়া সম্ভব না। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো 2 ইন্টু 5 মানে হচ্ছে 10 10 টু দি পাওয়ার 24। দ্যাট মিন্স এটাকে যদি বড় করে লিখি 1 0 0 0 0 0, এরকম কয়টা শূন্য থাকবে?
24টি শূন্য থাকবে। তার মানে কি, এটা যেহেতু গুণাকারে আছে, তাহলে এই যে বিশাল একটা সংখ্যা এখানে তৈরি হবে, এই সংখ্যার সাথে যদি আমরা এটা গুণ করে দিই, তাহলে আরো বিশাল যে সংখ্যাটা তৈরি হবে, সেই বিশাল সংখ্যার শেষে কয়টি শূন্য বিদ্যমান? তোমরা বলবা 24টি শূন্য বিদ্যমান। তাহলে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন আমি করতে পারি তোমাকে, যে 100 ফ্যাক্টোরিয়াল করে যে বিশাল একটা সংখ্যা তৈরি হবে, সেই সংখ্যার শেষে কয়টি শূন্য বিদ্যমান? তাহলে অবশ্যই তোমরা বলবা 24টি শূন্য বিদ্যমান। তাহলে সর্বমোট কি দাঁড়াইলো, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল করে শেষে কয়টা শূন্য বিদ্যমান, এই ধরনের যদি প্রবলেম তোমাদেরকে বলা হয়, তাহলে তোমরা কি কাজ করবা? 5 এর পাওয়ারটা বের করবা জাস্ট। সেই এমসিকিউ এসছে, তাহলে এত বড় করে করার প্রয়োজন নাই, তুমি শুধু করবা 5 এর পাওয়ার। তাহলে 5 এর পাওয়ার যত হবে ততটা শূন্য থাকবে। তাহলে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টি শূন্য বিদ্যমান? এটা ছোট্ট একটা প্রশ্ন, তার অ্যান্সার হচ্ছে 24টি শূন্য বিদ্যমান। এবার এই প্রবলেমটা যদি আমি এইভাবে দিই, 100 ফ্যাক্টোরিয়াল -1 সংখ্যাটির শেষে কয়টি 9 বিদ্যমান? এক্সিলেন্ট একটা প্রশ্ন। তোমরা একটা চিন্তা করে দেখো, 100 ফ্যাক্টোরিয়াল মানে বিশাল ঢাকার সমান একটা সংখ্যা, যে সংখ্যা শেষে 24টা শূন্য আছে। এবারে এই বিশাল সংখ্যা শেষে 24টা শূন্য বিশিষ্ট সংখ্যা, এই সংখ্যা থেকে যদি আমরা 1 বিয়োগ করি, চিন্তা করে দেখো তোমরা, এইরকম একটা সংখ্যা এখানে 5 সেট একক দশক শতক লক্ষ, দ্যাট মিনস আমরা এখানে 51 লক্ষ সংখ্যা থেকে যদি 1 বিয়োগ করে দিই, শেষে কিন্তু 5টা শূন্য। এবার 1 যদি বিয়োগ করে দিই, 9 9 9 9 9 0 5, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? শেষে যে কয়টা শূন্য ছিল 1 বিয়োগ করার ফলে সেই কটাই 9 বিদ্যমান কিনা শেষে? বলবো অবশ্যই হ্যাঁ। তার মানে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে 24টা শূন্য বিদ্যমান ছিল। এখন আমি যদি বলি ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করবো আমি, তাহলে 1 বিয়োগ করলে শেষে কয়টা 9 আসবে? 24টা 9 আসবে। এই প্রবলেমটা এসেছিল 2012 সালে রাজশাহীর আঞ্চলিক ম্যাথ অলিম্পিয়াডে। ফলাফলটা কিছু পারেছিল অবশ্যই প্রবলেমটা, এবং খুবই মজার একটা প্রবলেম। তো যাই হোক, তোমরা ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রবলেম সলভ করবা তোমাদের ক্ষুদ্র একটা জ্ঞান দিয়ে করলাম। তো আমাদের ফ্যাক্টোরিয়ালের বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা হলো মোটামুটি। আমরা এতক্ষণ পর্যন্ত শুধু একটা অপারেটরের সাথে পরিচিত হয়েছি, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল। এবার আমরা বিন্যাস চ্যাপ্টারে প্রবেশ করব। তো বিন্যাস মানে কি আসলে? পারমিউটেশন মানে বিন্যাস, বিন্যাস মানে সাজানো ব্যবস্থা, বিন্যস্ত করা, সংখ্যা গঠন করা, শব্দ গঠন করা, ভোট প্রদান করা ইত্যাদি। তো বিন্যাস চ্যাপ্টারে ঢোকার আগে আমি তোমাদেরকে আসলে আগে বাস্তব কিছু জিনিস নিয়ে আলোচনা করার পরে এখান থেকে বিন্যাস চ্যাপ্টারে ঢোকার চেষ্টা করব। সে এবিসি, এবিসি মানে কি? প্রাথমিক জ্ঞান। তার প্রাথমিক জ্ঞান নিয়ে আমরা এই চ্যাপ্টারে প্রবেশ করব। এবিসি এই 3টা ভিন্ন ভিন্ন বর্ণ। আমার প্রশ্ন, এই 3টা বর্ণ সবগুলোকে ব্যবহার করে কতগুলো সাজানো ব্যবস্থা নির্ণয় করা যায়, যেন কোনো সাজানো ব্যবস্থায় কোনো অক্ষরের রিপিট না ঘটে। তাহলে দেখা যাক কি কি করতে পারে। এ বি সি করতে পারি, এ সি বি করতে পারি, বি এ সি করতে পারি, বি সি এ করতে পারি, সি এ বি করতে পারি, আর সি বি এ করতে পারি। তাহলে এই এবিসি 3টা বর্ণকে নিয়ে সাজানো ব্যবস্থা আমি বের করলাম 6টা। তো হ্যাঁ, যখন এই ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসগুলো নিয়ে গবেষণা শুরু করলো, তখন 2 বন্ধু মিলে এক জায়গায় বসে মনে করো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে, যে এই 3টা বর্ণকে নিয়ে সাজানো ব্যবস্থা একজন সাজাচ্ছে, সাজানো ব্যবস্থা যেটা পাচ্ছে আরেকজন সেটা নাম্বার থিওরি নিয়ে কাজ করছে, যে এই 6 ডিজিটটা কত সুন্দর একটা ডিজিট, এই ডিজিটটাকে কত সুন্দরভাবে লেখা যায়। ওরা লিখতেছে এরকম ভাবে 3 × 2 × 1, দ্যাট মিনস 6 হচ্ছে এত সুন্দর একটা ডিজিট যা কিনা প্রথম 3টা ক্রমিক সংখ্যার গুণফল। এবং তোমরা একটু আগে শিখেছ 1 থেকে 3 পর্যন্ত পূর্ণ সংখ্যার গুণফল মানেই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওরা কি করলো, 2 জন মিলে এবার একটা সামগ্রিক সূত্র দিল। কি সূত্র? একটা কনসেপ্ট দিল, এরকম যে 3টা বর্ণ যদি ভিন্ন ভিন্ন থাকে তাদেরকে নিয়ে সাজানো ব্যবস্থা হবে ফ্যাক্টোরিয়াল 3। এবার তারা 4টা জিনিস নিয়ে চিন্তা করছে, এ বি সি ডি, 4টা বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা বের করবে। কিন্তু কোন সাজানো ব্যবস্থায় কোনো বর্ণ একাধিকবার ব্যবহার করবে না। সেক্ষেত্রে কি করবে? তাহলে ওরা কি করবে দেখো, এ বি সি ডি, এ বি ডি সি, এ সি বি ডি, এ সি ডি বি, এ ডি বি সি, এ ডি বি সি, আবার এ ডি
সিবি। তাহলে এখানে আসলে 6টা। এখানে কি কাজ করেছি বলো তো তোমরা? কাজটা করেছি হচ্ছে আমি প্রথমত এ কে স্থির রেখে এই 3টা জিনিসকে সাজাইছি। দেখো বিসিডি, বিডিসি, আবার সিবিডি, সিডিবি, ডিবিসি, ডিসিবি। এ কে স্থির রেখে আমি বের করেছি 6টা, কারণ আমি 3টা বর্ণের সাজানো ব্যবস্থা একটু আগেই দেখেছি 6টা। এবারে লক্ষ্য করো, তাহলে বি কে প্রথমে স্থির রেখে এরকম আরো 6টা সাজানো ব্যবস্থা হবে, 2, 3, 4, 5, 6। অনুরূপ ভাবে সি কে প্রথমে স্থির রেখে 6টা সাজানো ব্যবস্থা বের করা সম্ভব। আবার অনুরূপ ভাবে ডি কে প্রথমে রেখে 6টা সাজানো ব্যবস্থা বের করা সম্ভব। তাহলে টোটাল এবার কত হলো? 6, 12, 18, 24। দ্যাট মিনস 4টা বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা আসলো আমার টোটাল 24। তাহলে এই কাজটা কে করেছে? যে সাজানো ব্যবস্থা নিয়ে ব্যস্ত ছিল দুই বন্ধুর মধ্যে, সে করেছে যে 24টা সাজানো ব্যবস্থা। বাট যে নাম্বার নিয়ে কাজ করে, নাম্বার থিওরি নিয়ে কাজ করে, সে কি করছে? এই 24 সংখ্যাটাকে সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করছে। এবং সে কিভাবে করছে দেখো, এটা 24 মানে সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে 24 মানে আসলে 4 × 3 × 2 × 1। সংখ্যার মধ্যে কত আশ্চর্যজনক কিছু জিনিস লুকিয়ে থাকে। দেখো যে 6 কত সুন্দর একটা ডিজিট, যা কিনা 3, 2, 1-এর গুণফলের সমান। আর 24টা আরো সুন্দর একটা ডিজিট, যা কিনা 4 × 3 × 2 × 1-এর সমান। তাহলে কি দাঁড়াইলো? এই 1 থেকে 4 পর্যন্ত গুণফল মানে তোমরা লিখতে পারো ফ্যাক্টোরিয়াল 4। এই যে 1টা, 2টা, 3টা, 4টা এরকম ভাবে কয়েকটা ভাবে তারা বিন্যাস করে দেখে যে কয়টা বর্ণ নিয়ে তারা সাজাচ্ছে, সাজানো ব্যবস্থা আসতেছে, সেই কয়টা বর্ণের ফ্যাক্টোরিয়ালের সমান। 4টা বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা আসতেছে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে আমরা সারমর্ম বলতে পারি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা হবে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। কিন্তু মনে রাখতে হবে, কোন সাজানো ব্যবস্থায় কোন জিনিসের পুনরাবৃত্তি ঘটানো যাবে না। এখানে লক্ষ্য করেছো যে কোন সাজানো ব্যবস্থায় a কি 2 বার আছে, b কি 2 বার আছে, c কি 2 বার আছে? নাই। তাহলে আমরা সারমর্ম টানলাম, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা হবে ফ্যাক্টোরিয়াল n। কিন্তু এই কথাটা যদি আমরা একটু ব্যতিক্রম ঘটাই, যে এখানে ABC বর্ণ না দিয়ে আমি 3টা বর্ণ দিলাম, সে A, A, B, 3টা বর্ণ দিলাম, যাদের মধ্যে কিছু একজাতীয় বর্ণ আছে। এর আগে কিন্তু আমার n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া ছিল। এবার আমি কথাটাকে একটু চেঞ্জ করে নিলাম, কারণ এই ধরনের ঘটনা ঘটতে পারে বাস্তব জীবনে। তাহলে A, A, B এই 3টাকে কতভাবে সাজানো যায়, সাজানো ব্যবস্থাটা একটু দেখি। A, A, B করতে পারি, A, B, A করতে পারি, B, A, A করতে পারি। দ্যাট মিনস সাজানো ব্যবস্থা আসলে 3। আবার আমি যদি এটা করি, A, A, B, D 4টা বর্ণ নিলাম, যাদের মধ্যে 2টা আছে একজাতীয়। তাহলে এক্ষেত্রে সাজানো ব্যবস্থা দেখো কি আসবে, A, A, B, D, A, 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 D, B, আবার B, D, A, A, D, B, A, A। এরকম ভাবে তোমরা দেখবা, সাজিয়ে দেখবা টোটাল সাজানো ব্যবস্থা পাবা 12টা। তাহলে এই জিনিসটাকে তারা কিভাবে প্রকাশ করবে? এইবারে এই 3 জিনিসটাকে তারা লিখতেছিল 6/2, এবং এই 6 কে লিখতেছে ফ্যাক্টোরিয়াল 3/2। আর 12কে কিভাবে প্রকাশ করছে? 12কে প্রকাশ করছে 24/2। দিস ইকুয়াল টু 24 মানে ফ্যাক্টোরিয়াল 4, 2 মানে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? আমরা যেটা দেখেছি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে, তাহলে ভিন্ন ভিন্ন, কথাটা মাথায় রাখতে হবে, ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে, তাহলে তাদেরকে নিয়ে সাজানো ব্যবস্থা আসবে ফ্যাক্টোরিয়াল n। আর যদি ভিন্ন ভিন্ন জিনিস না থাকে, তাদের মধ্যে যদি কিছু একজাতীয় জিনিসপত্র থেকে থাকে, তাহলে যেমন এখানে 3টা বর্ণের মধ্যে কয়টা a আছে? 2টা a আছে। তাহলে ওই 3টা জিনিসের ফ্যাক্টোরিয়াল হবে উপরে, এবং যেগুলো একজাতীয় আছে তাদের ফ্যাক্টোরিয়াল হবে নিচে। অনুরূপভাবে এখানে 4টা বর্ণ, ফ্যাক্টোরিয়াল 4 উপরে, এবং কয়টা a আছে? 2টা a আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 নিচে। অর্থাৎ প্রদত্ত কোনো শব্দের মধ্যে, কোনো জিনিসের মধ্যে যদি একজাতীয় জিনিস থাকে, যত প্রকারের একজাতীয় জিনিস থাকবে
তাদের পৃথক পৃথক ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে উজ্জ্বল শব্দটিকে কতভাবে সাজানো যায়, একটা লক্ষ্য করো। আমরা এখন যেটা শিখলাম, আগে আমাকে দেখতে হবে মোট কয়টা অক্ষর আছে। মোট অক্ষর আছে 1 2 3 4 5। দ্যাট মিন্স অ্যান্সার হবে এরকম যে 5 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই পুরো শব্দটাতে এক জাতীয় কি আছে, এক জাতীয় আছে আমার যে দুইটা ফ্যাক্টরিয়াল 2। দিস ইকুয়াল টু আসলে 60, এটাই অ্যান্সার। এবার আসি এই প্রবলেমটা দিয়ে তোমাদের বইয়ে অনেক প্রবলেম করা যায় এবং যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। যেমন একটা প্রবলেম ছিল তোমাদের এরকম যে রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সাজানো ব্যবস্থা 4 গুণ। এই প্রবলেমটা তোমাদের ছিল বই, অনেকবার বোর্ডে এসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এসছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এসছে। তাহলে এই প্রবলেমটা কিভাবে করবো? তার প্রথম কাজ হচ্ছে রাজশাহী শব্দটিকে সাজানোর উপায়। সেট P1 পারমিউটেশন 1 ইজ ইকুয়াল টু, আমরা কি শিখেছি আগে আমাকে দেখতে হবে এখানে মোট কয়টা বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8টি বর্ণ। তাহলে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় কি আছে, এ আছে আমার 2টা ফ্যাক্টরিয়াল 2, এইচ আছে 2টা ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমার এটা গেল রাজশাহী শব্দটিকে সাজানোর ব্যবস্থা। এবার আসি বরিশাল শব্দটিকে সাজানোর উপায়। P2 ইকুয়াল টু মোট বর্ণ 7টা ফ্যাক্টরিয়াল 7 এবং এ আছে 2টা ফ্যাক্টরিয়াল 2। এবার যদি আমরা বের করতে চাই কে কার কত গুণ, জাস্ট এটা তুমি ভাগ করে দাও। P1 বাই P2 ইকুয়াল টু 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 7। ভাগের সময় গুণ উল্টে যায়, তোমরা এটা ক্যালকুলেটরে করবে, নো প্রবলেম। দিস ইকুয়াল টু 8 ফ্যাক্টরিয়ালকে 7 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলে হয় 8। একটা 2 ফ্যাক্টরিয়াল কাটে থাকে এখানে 2, দ্যাট মিন্স 4। তাহলে অতএব আমার আসলো P1 ইকুয়াল টু 4 ইনটু P2। তাহলে কি দাঁড়াবে? হোয়াট ইজ P1? P1টা হচ্ছে রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা। P2টা কি? বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা। তাহলে এখানে কি দাঁড়ালো? রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা, বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা 4 গুণ। তাহলে তোমরা কি করতে পারবে এখন বাসায় গিয়ে কে কার কত গুণ এই জিনিসগুলো বের করবা। স্কুল কলেজের কত গুণ, ব্রাদার সিস্টারের কত গুণ, ফাদার মাদারের কত গুণ, উদ্ভাস উন্মেষের কত গুণ, এগুলো বের করবা। বের করে নিজে নিজে যারা বই লিখবা, বই লিখে তো বই বিক্রি করতে পারবা বাজারে। ওকে, এবার আমরা আরেকটা কথার পরিবর্তন নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা 3টা বর্ণ নিয়েছিলাম এ বি সি, এখান থেকে সবকটা বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা বের করেছিলাম। কিন্তু একটু পরিবর্তন করে এবার যেটা করবো আমি, এই 3টা বর্ণ থেকে 2টা করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা কি হবে। তো সাজানোর ব্যবস্থাটা যেটা দাঁড়াবে, দেখো তোমরাই বলবা যে এ বি করতে পারো, বি এ করতে পারো, এসি করতে পারো, সি এ করতে পারো, আবার বি সি করতে পারো, আবার সি বি করতে পারো। দ্যাট মিন্স আমি যেটা বোঝাচ্ছি যে 3টা বর্ণ থেকে 2টা করে ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। এর আগে কি কাজ করেছি, 3টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা বের করেছি। তো আমি এখানে যেটা বলেছি, এবার 3টা বর্ণ থেকে 2টা করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা, কিন্তু কোনো সাজানো ব্যবস্থাতেই কোনো বর্ণের পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এক্ষেত্রে সাজানো ব্যবস্থা কোথায় আসলো, এটাই কাটতে আসলো 6 মানে কি, তোমরা যদি সেই ওই নাম্বার থিওরিমের মতো করো যে ফ্যাক্টরিয়াল 3 লিখবো, এটা সঠিক কিনা একটু পরে আমরা দেখব। এবার আমি 4টা বর্ণ নিলাম, এ বি সি ডি নিলাম। এই 4টা বর্ণ থেকে যদি 2টা করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা বের করি, তাহলে কি আসবে, এ বি, বি এ, এ সি, সি এ, এ ডি, ডি এ, বি সি, সি বি, বি ডি, ডিবি, সিডি, ডিসি। তাহলে টোটাল সাধারণ ব্যবস্থা আসলো এখানে আছে 8টা আর 4টা, টোটাল 12টা। এখন দেখা গেল ওই যে 2 বন্ধু যারা অঙ্ক নিয়ে গবেষণা করছে যে তারা গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিতে চায় বিন্যাস সমাবেশ নিয়ে, কিন্তু সেই আলোড়ন সৃষ্টি করতে গিয়ে তারা কি করে ফেলেছে দেখো, রাত্রিবেলা 3টা 4টা বাজে গেছে। তারা এই সংখ্যা পদ্ধতি করতে করতে যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে, সে কি করেছে, এই 6 যখনই দেখেছে সে ফ্যাক্টরিয়াল 3 লিখেছে। এখানে কি করেছে, পরের 4টা নিয়ে যখন সাজানোর ব্যবস্থা বের করেছে আরেক বন্ধু, ও মনে করেছে 24 এসছে, তো চোখ বন্ধ করে ওই ঘুমের অবস্থায় লিখেছে ফ্যাক্টরিয়াল 4।
এটা লেখার পরে দুইজন ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে যে দেখি গতকালকে রাত্রে গবেষণাগুলো আমাদের ঠিক আছে কিনা। তখন দেখে এই 6 মানে ফ্যাক্টোরিয়াল 3টা ঠিক আছে, কিন্তু এখানে 12 মানে ফ্যাক্টোরিয়াল 4 এটা তো ঠিক নাই। এখানে ফ্যাক্টোরিয়াল 4 মানে তো আমরা জানি 24, যা কিনা 12 ডাবল, 12 দ্বিগুণ। তার মানে এইটা সাধারণ সূত্র হলো না। তখন কি করলো, দুইজন মিলে এইবারে মুখ চোখ ধুয়ে এসে একবার ঠান্ডা মাথায় চাটা খেয়ে বসে গেল যে 6 এবং এই 12 নিয়ে তারা কাজ করবে, যে কিভাবে এই দুটার মধ্যে একটা সাধারণ রূপ নিয়ে আসা সম্ভব হয়। কি করলো তারা? হ্যাঁ, একজনকে নিয়ে গ্রুপিং করতে করতে এক সময় একটা রেজাল্ট বেরিয়ে গেল, এবং সেটা সঠিক ব্যাপার। সেটা কি, এই 6কে তারা লিখতেছে 3 into 2 এবং এই 12কে লিখতেছে 4 into 3, এবং ব্যাখ্যা দিচ্ছে তারা এইভাবে যে এই 3 নির্দেশ করবে টোটাল কয়টা বর্ণ আছে। তাহলে এখানে টোটাল বর্ণ হচ্ছে 3টা, দ্যাট মিনস 3 থেকে ডিজিটটা শুরু। এইবারে প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় কয়টা করে বর্ণ নিয়েছো? 2টা করে বর্ণ নিয়েছো। এর অর্থ হচ্ছে এই 3 থেকে শুরু করে নিচের দিকে 2টা ডিজিটের গুণফল দিবা তুমি। অনুরূপভাবে লক্ষ্য করে দেখো, এখানে টোটাল বর্ণ কয়টা? 4টা, এই জন্য 4 থেকে শুরু হয়েছে তার ডিজিট নেওয়া। এবং প্রত্যেকটা সাজানো ব্যবস্থাতে তুমি কয়টা করে বর্ণ নিয়েছো? 2টা করে বর্ণ নিয়েছো। তার মানে এখানে 2 লিখবা না, আসলে লিখবা কি 4 থেকে শুরু করে নিচের দিকে 2টা ডিজিট। কয়টা ডিজিট? 2টা ডিজিট। কেন নিব? কারণ প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় আমি 2টা করে বর্ণ নিয়েছি। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি এভাবে যে 10টি ভিন্ন ভিন্ন বর্ণ হতে 3টি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা কি হবে? বাস, আমরা শিখে গেছি একটু আগেই, 4টা বর্ণ দেওয়া থাকলে 4 থেকে শুরু, যে কয়টা একটা সাধারণ ব্যবস্থায় যে কয়টা করে বর্ণ নিব সেই কয়টা ডিজিট লিখতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে 10টা ভিন্ন ভিন্ন বর্ণ, তাহলে 10 থেকে যাত্রা শুরু। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 10 ইন্টু প্রত্যেকবারে কয়টা করে বর্ণ নিয়েছি? 3টা করে বর্ণ নিয়েছি। এর অর্থ হচ্ছে 10 থেকে শুরু করে নিচের দিকে তোমাকে 3টা ডিজিট নিতে হবে অধক্রমে। 10 ইন্টু 9 ইন্টু 8, এটাই অ্যান্সার। বিন্যাস চ্যাপ্টারটা আসলে কিছুই না, সংখ্যাগত একটা বিষয়, সংখ্যা নিয়ে খেলা। এই সংখ্যা নিয়ে যদি তুমি খেলতে পারো তুমি একসময় জয়ী হবাই। এবার দেখো, এই সংখ্যাগুলোকে তুমি যদি আরেকটু সৌন্দর্যপূর্ণ করতে চাও, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু এখানে দিলাম ফ্যাক্টোরিয়াল 7, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমার তো ছিল এইটুকু। তাহলে এই জিনিসটা অতিরিক্ত নেওয়া হয়ে গেছে, যেটা অতিরিক্ত নেবো সেটা দ্বারা ভাগ করবো। এবার তোমরা বলো 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 থেকে 1 পর্যন্ত অধক্রমে ডিজিটগুলোর গুণফল। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি 10 থেকে 1 পর্যন্ত গুণফল আগের আছে। 10 থেকে 1 পর্যন্ত গুণফল মানে ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই এই 7 ফ্যাক্টোরিয়ালকে আমি আরেকটু চেঞ্জ করে লিখলাম 10 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। 10 মাইনাস 3 মানে 7। আমি কেন এই কাজটা করলাম জানো? তোমাদেরকে যেন আর সহজভাবে শেখানো যায়। কারণ দেখো, আমার এখানে এই গোটা অঙ্কটাতে 2টা ডিজিট আছে, 10 আর 3, অর্থাৎ আমি অ্যান্সারটাও নিয়ে আসলাম 10 আর 3 এই ডিজিটগুলো দিয়ে। তাহলে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। 10, 9, 8 এগুলো মনে রাখার দরকার নাই। তাহলে উপরে কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবং এই জিনিসটাই তোমরা পারমিটেশনে শিখেছ NPR নামে। তাহলে NPR জিনিসটা আসলে কি? তাহলে 10টা জিনিস থেকে 3টা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা, এটাকেই প্রকাশ করা হয় 10P3 দ্বারা। তাহলে 10P3 মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8, দিস ইকুয়াল টু আমরা পাইলাম ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3। এবার দেখো, তাহলে NPR জিনিসটাকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই হচ্ছে NPR এর মান। তাহলে NPR আসলে কি বোঝায়? এতক্ষণ থেকে আমি এত যে চিল্লাচিল্লি করলাম যে 10P3 মানে 10টা ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে 3টা করে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা। তাহলে NPR এর অর্থটা কি হবে? তাহলে আমি এখানে লিখছি NPR এর অর্থ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা। এই হচ্ছে NPR এর অর্থ। এই চ্যাপ্টারের মূল জিনিস এটা।
এবং তোমরা এখানে এই যে ভিন্ন ভিন্ন এই দুটা কথা খুবই ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্সটা হচ্ছে এরকম যে এনপিআর এর সূত্র তুমি কখন কখন ব্যবহার করতে পারবা। এনপিআর এর সূত্র ব্যবহার করতে পারবা যদি তোমার প্রদত্ত জিনিসগুলো হয় ভিন্ন ভিন্ন, এবং তুমি যে জিনিসগুলো নিয়ে সাজাবা সেগুলো হতে হবে ভিন্ন ভিন্ন। তাহলে এনপিআর মানে হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস থেকে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর ব্যবস্থা। এবং তোমাদেরকে আমি বিন্যাস চ্যাপ্টারের প্রথম দিকে দেখাইছি যে নেগেটিভ সংখ্যার ফ্যাক্টরিয়াল হয় না, নেগেটিভ সংখ্যার ফ্যাক্টরিয়াল অবাস্তব। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? ব্যাপারটা হচ্ছে এন যদি আর এর থেকে ছোট হয়, দ্যাট মিনস এন যদি ইজ লেস দেন আর হয়, তাহলে এই এন মাইনাস আরটা হবে নেগেটিভ, দ্যাট মিনস এটা হবে অসংজ্ঞায়িত। তার মানে এখানে শর্তটা কি কি দাঁড়াচ্ছে? এন পি আর এই সূত্রে কি কি শর্ত আছে? শর্তগুলো হচ্ছে এক, এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর হতে হবে, তারপরে হতে হবে তোমার এন এবং আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই হচ্ছে এনপিআর সূত্রের শর্ত। অর্থাৎ যদি কোনো অঙ্ক করতে গিয়ে তোমার এনপিআর এর সূত্র ইউজ করতে হয়, কোনটা এন ধরবা আর কোনটা আর ধরবা খুব সহজেই বের করবা তুমি এটা, যে ওই অঙ্কের মধ্যে যে দুটো ডাটা দেওয়া থাকবে ওই দুটো ডাটার যেটা বড় সেটা হবে এন এর মান, যেটা ছোট সেটা হবে আর এর মান। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে ডটার, ডটার শব্দটি হতে প্রতিবারে 3টি করে ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে তোমাকে আগে দেখতে হবে, প্রথম কাজ হচ্ছে যে তুমি এখানে কোন সূত্র ইউজ করবা, যে এখানে এনপিআর এর সূত্র ইউজ করা সম্ভব কিনা। তোমাকে যে কাজটা করতে হবে এখানে যে ডটার শব্দটার আগে দেখবে যে প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন কিনা, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ডটার শব্দটার সবকটা বর্ণ ভিন্ন ভিন্ন। তার মানে তোমার একটু মনের মধ্যে আশ্বাস যাচ্ছে যে হ্যাঁ আমি অঙ্কটা পারবো। এবং প্রত্যেকবারে কয়টা করে বর্ণ নিতে হবে? 3টা করে বর্ণ নিতে হবে, এবং সেগুলো ভিন্ন ভিন্ন। আমি কি বলেছিলাম যে ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া থাকলে, ভিন্ন ভিন্ন জিনিস নিতে বললে অবশ্যই তুমি সেখানে এনপিআর এর সূত্র ইউজ করবা। তাহলে আসছে আমরা ডটার শব্দটাতে মোট বর্ণ কয়টা? 8টি। কয়টা করে বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বের করতে হবে? 3টা করে বর্ণ নিয়ে। আমরা কি শিখেছি? এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিলে অ্যান্সার হবে এনপিআর। তাহলে এখানে 8টা থেকে 3টা নিলে অ্যান্সার হবে 8p3। 8p3 এর মান 8 × 7 × 6, অথবা তোমরা ক্যালকুলেটরে বের করবা, যা আসবে সেটাই অ্যান্সার। কিন্তু যদি আমি তোমাকে এইটা বলতাম যে উজ্জ্বল শব্দটি হতে প্রত্যেকবারে 3টা করে বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বের করো, তো এখন পর্যন্ত যতটুকু কনসেপ্ট আমরা শিখলাম সেই কনসেপ্টের উপর নির্ভর করে এটা থেকে 3টা করে বর্ণ নিয়ে সাধারণ ব্যবস্থা বের করা সম্ভব না। কারণ তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের কথা ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া থাকতে হবে, কিন্তু উজ্জ্বল শব্দটা থেকে তো ভিন্ন ভিন্ন বর্ণ নাই, এখানে আছে 2টা জেড। তাহলে বর্তমান এখন পর্যন্ত যতগুলো কনসেপ্ট আমরা শিখেছি সেই কনসেপ্ট অনুসারে আমরা এটা শিখি নাই যে 2টা একজাতীয় বর্ণ থাকলে সেখান থেকে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কীভাবে সাজানোর ব্যবস্থা বের করা যায়। এটা আমরা পরে শিখব সমাবেশ এবং বিন্যাসের মিশ্রিত সমস্যার সময় আর কি। তো যাই হোক, আমরা এই ধরনের প্রবলেম এনপিআর দিয়ে করতে পারবো না। এবার আমরা আরেকটু পরিবর্তন ঘটাবো আমাদের কথার, মানে কথা দিয়ে কথা রাখে না, যে এরকম যে এতক্ষণ থেকে আসলে আমরা ভিন্ন ভিন্ন জিনিস থেকে কিছু নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা বের করেছি, এবং কোনো সাজানো ব্যবস্থায় কোনো জিনিসের পুনরাবৃত্তি ঘটায়নি। এই কথাটার জাস্ট পরিবর্তন ঘটাবো। আমরা এ বি সি এখান থেকে যখন 2টা করে বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বের করেছি, তখন তোমরা করেছিলে এ বি, বিয়ে করেছিল, সরি বিয়ে করনি, তোমাদের বয়স এখনো হয়নি, বিএ, তারপরে এসি, সিএ, বিসি এবং সিবি করেছিলাম। এতদূর পর্যন্ত যে ধারণাটা ছিল আমাদের যে এবিসি 3টা ভিন্ন ভিন্ন বর্ণ দেওয়া ছিল, আর আমি যে সাজানো ব্যবস্থা 6টা বের করেছি প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় কোনো বর্ণের পুনরাবৃত্তি ঘটে নাই। কিন্তু এবারে যদি তোমাদেরকে সেই অধিকারটা দিয়ে দিই আমি, যে এবিসি এই 3টা বর্ণকে তুমি ব্যবহার করে 2 বর্ণ বিশিষ্ট শব্দ গঠন করো, যেন যে কোনো অক্ষর তুমি যে কোনো সংখ্যকবার ব্যবহার করতে পারো। তাহলে কি করবা? এই 6টার সাথে আরো তুমি ব্যবহার করবা এ এ, বি বি, সি সি। তাহলে দেখো এখানে ছিল 6টা আরো 3টা, টোটাল আসলে কয়টা? 9টা সাধারণ ব্যবস্থা। এবারে আমি যদি এটা নিয়ে কাজ করি এ বি সি ডি, এখান থেকে তোমরা 2টা করে নিয়ে সাধারণ ব্যবস্থা পাইছিলা 12টি, এর সাথে আরো কি কি এড হবে? এ এ, বি বি, সি সি এবং ডি ডি। তাহলে টোটাল সাধারণ ব্যবস্থা আসবে
16টি। এইবারে এই দুটা ডিজিট নিয়ে এবারে তাদের দুই বন্ধুর মধ্যে আবার আলোচনা সমালোচনা সৃষ্টি হলো। সৃষ্টির পরে ভালো একটা ফলাফল বের হয়ে আসলো। যেমন 9কে লিখতেছে তারা 3 স্কোয়ার এবং 16কে লিখতেছে 4 স্কোয়ার। এবং ব্যাখ্যা দিচ্ছে এই 3 নির্দেশ করবে প্রদত্ত বর্ণ কয়টা, প্রদত্ত জিনিস কয়টা, আর এই 2 নির্দেশ করবে প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় কয়টা করে জিনিস তুমি নিচ্ছ। যেমন এখানে টোটাল 4টা বর্ণ ছিল 4, প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় আমরা নিয়েছি 2টা করে বর্ণ, এই জন্য 4 স্কোয়ার। তার মানে সারমর্ম তার হলো এরকম যে প্রদত্ত ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে আমাকে সাজানো ব্যবস্থা বের করতে বলে এবং যে কোনো জিনিস যে কোনো সংখ্যকবার ব্যবহার করতে বলে, দ্যাট মিনস পুনরাবৃত্তিমূলক বিন্যাস। পুনরাবৃত্তিমূলক বিন্যাস হলে আমাদের কনসেপ্টটা কি, যে জিনিসগুলো থেকে নিচ্ছি সেটার উপরে পাওয়ার হবে প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় কয়টা করে বর্ণ আমরা নিচ্ছি। তাহলে আমরা এই সূত্রটাকে যদি সাধারণ আকারে প্রকাশ করি যে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে কি n টু দি পাওয়ার r। তাহলে n টু দি পাওয়ার r এর অর্থটা আসলে কি? তাহলে এর অর্থটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা, যেখানে যে কোনো জিনিসের r সংখ্যক বার পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারে। তাহলে NPR এর সূত্র শিখেছিলাম আমরা, n সংখ্যক জিনিস হতে প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর ব্যবস্থা। আর n টু দি পাওয়ার r এর সূত্রে কি হবে, ওই n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসটা ঠিক আছে। এবার r সংখ্যকের পরে কিন্তু আর ভিন্ন ভিন্ন জিনিস কথাটা লিখি নাই, কারণ এই সাজানো ব্যবস্থাতে যে কোনো অক্ষরের যে কোনো সংখ্যকবার পুনরাবৃত্তি করতে পারে, কিন্তু আমরা যেহেতু r সংখ্যক জিনিস নিচ্ছি তাহলে যে কোনো জিনিসের সর্বোচ্চ r সংখ্যক বার পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারে। তাহলে এই n টু দি পাওয়ার r এবং NPR সূত্রের মধ্যে কি কি মিল এবং অমিল আছে সেটা এবার দেখি। আমরা একটু সামারি করে নিই, তারপরে আমরা বিভিন্ন প্রবলেমে ঢুকবো আর কি প্রবলেম সলভ করার জন্য। তাহলে আমরা যেটা দেখছি এটা হচ্ছে NPR, এখানে হচ্ছে n টু দি পাওয়ার r। এখানে এক নম্বর শর্ত হচ্ছে n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু r হতে হবে। এটা আমরা লিখেছিলাম প্রথমে NPR সূত্রের শর্তের সময়। আর n টু দি পাওয়ার r এর ক্ষেত্রে কি হবে, n বড় নাকি r বড় তা মুখ্য বিষয় না। এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে n বড় নাকি r বড় তা মুখ্য না। দ্বিতীয় কথা হচ্ছে কোন সাজানো ব্যবস্থায় কোন জিনিসের পুনরাবৃত্তি ঘটবে না, আর এখানে পুনরাবৃত্তি ঘটতে পারে। এবার আসি আমরা NPR সূত্রে যেমন n নির্ণয় করা অনেক সহজ ছিল, কিরকম যে যেটা বড় হবে সেটা হবে n এর মান, আর যেটা ছোট হবে সেটা হবে r এর মান। কিন্তু n টু দি পাওয়ার r সূত্রে n বড় নাকি r বড় যেহেতু সেটা মুখ্য বিষয় না, তাহলে n টু দি পাওয়ার r সূত্রে কে n হবে আর কে r হবে এটা নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য। তো এটা নির্ণয় করার জন্য আমি একটা বুদ্ধি শেখাই, লেখো তোমরা n টু দি পাওয়ার r সূত্রে n নির্ণয়ের বুদ্ধিটা কি, যে একই সময়ে একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে সেটাই হবে n এর মান। এটা আবার কেমন জিনিস, যে একই সময় একাধিক জিনিস গ্রহণ করতে পারে সেটাই হবে n এর মান। খুবই মজার একটা জিনিস, এবং মুখে মুখে আমি তোমাকে 5-7টা অঙ্ক বলে দিচ্ছি, এবং তোমরা যত জায়গায় পরীক্ষা দিবা বাংলাদেশে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, বুয়েট বলো, কুয়েট, চুয়েট বলো, সকল ইউনিভার্সিটিতে এই 5টা-6টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম কোনো না কোনো এক জায়গায় তুমি দেখতে পাবাই। যেমন ধরে নাও তোমার বিয়েতে 7টা আংটি গিফট করেছে, তোমার বাম হাতে 5টা আঙ্গুল আছে। আমার প্রশ্ন হচ্ছে এই 5টা আঙ্গুলে ওই 7টা আংটি কতভাবে পরানো যায়? এখন চিন্তা করো, আমি 5টা আঙ্গুলে 7টা আংটি পরাবো, তার মানে এখানে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, কারণ 5টা আঙ্গুলে যদি তুমি 5টা আংটি পরাও আরো 2টা আংটি থেকে যাবে, ওই 2টা আংটি আবার যখন তুমি প্রবেশ করাবা তাহলে এই আঙ্গুলগুলোকে একাধিকবার ব্যবহার করতে হচ্ছে। দ্যাট মিন্স পুনরাবৃত্তিমূলক বিন্যাস। প্রথম কথা হচ্ছে যে এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস কিনা সেটা আগে তোমাকে চিন্তা করতে হবে। এরপরে আসছি আমরা যে n টু দি পাওয়ার r এর সূত্র ইউজ করতে হবে পুনরাবৃত্তিমূলক যেহেতু বিন্যাস। এখন আসি আমার এই প্রবলেমে 2টা ঘটনা, একটা হচ্ছে আঙ্গুল দেওয়া আছে আর 7টা আংটি দেওয়া আছে। 5টা আঙ্গুলে 7টা আংটি কতভাবে পরানো যায়? এখন তোমার কাছে প্রশ্ন রাখলাম যে কে একই সময় একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে? তুমি নিশ্চয়ই বলবা যে ভাইয়া একটা আঙ্গুল একই সময় একাধিক আংটিকে গ্রহণ করতে পারে, কিন্তু একটা আংটি
একই সময়ে একাধিক আঙ্গুলে ঢোকানো সম্ভব না। তাহলে কে এখানে একই সময় একাধিক জিনিস গ্রহণ করতে পারে? আঙ্গুলগুলো। তাহলে একটা আঙ্গুল একই সময় একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে, কিন্তু একটা আংটি একই সময়ে একাধিক আঙ্গুলে প্রবেশ করানো সম্ভব না। যদি তাই করো তাহলে ওই আংটির ডায়ামিটারটা করতে হবে চুরির মতো হলে তাহলে 5টা আঙ্গুলের ভিতরে একটা আংটি ঢোকানো যাবে। তো এত মানে এমনিতেই সোনার যে দাম, ওরে বাপরে বাপ, তোমার এত বিশিষ্ট আংটি তোমাকে কেউ দিবে না, তোমার নখের মাপ অনুযায়ী আংটি বানানো হবে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? আঙ্গুলের সংখ্যাটা হচ্ছে n এর মান, আর আংটির সংখ্যাটা হচ্ছে r এর মান। তাহলে অ্যান্সারটা কি হবে? 5টা আঙ্গুলে 60টি আংটি পরানোর উপায় 5 টু দি পাওয়ার 7। এরকম আরো অনেক প্রবলেম আছে। যেমন তোমার মনে করো বিয়ের কথাবার্তা হচ্ছে, সেদিন রাত্রিবেলাতে তুমি আগের যুগে মানে আগে তোমার শিক্ষা জীবনে বা তোমার মনে করো হচ্ছে এই কলেজ লাইফে 4-5টা মেয়ের সাথে তোমার মনে করো একটু কথার লেনদেন হতো, তাদেরকে তোমার মনের দুঃখের কথা জানিয়ে 5 জনের কাছে 5টা চিঠি লিখলা। চিঠির ভাষাগুলো কিরকম? এরকম, ও আমার জীবন সাথী দিয়ে ডট ডট দিয়ে ফাঁকা রেখেছো, মানে কার্বন পেপার দিয়ে লিখছো মনে করো, মানে একই ভাষায় 5 জনের কাছে তুমি চিঠি লিখবা। তাহলে ও আমার জীবন সাথী, প্রথমে সকালে শিশিরে ভেজা ঘাস ফুলের শুভেচ্ছা রইল, আশা করি তুমি অনেক ভালোই আছো, কিন্তু আমি তো ভালো নেই। চারিদিক এখন নীরব নিস্তব্ধ গভীর রাত, সবাই সবার প্রিয়জনকে নিয়ে গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু ঘুম আসে না আমার দুটি চোখে, তাই তো তোমাকে বসলাম 2 কলম লিখতে। এইভাবে মনে করো তুমি শুরু করলা চিঠিটা লেখা। এবং চিঠি লেখার শেষে ওই যে তুমি লিখেছিলা প্রথমে উপরে ও আমার জীবন সাথী ডট ডট দিয়ে ফাঁকা রেখেছিলা, তাহলে তুমি ওই 4 জনের পলি মলি জলি আর ঢলি মনে করো এই 4 জনের নাম বসিয়ে দিয়ে চিঠিটা লিখেছো, 4টা খামের মধ্যে ঢুকিয়েছো, পোস্ট অফিসে গেছো। পোস্ট অফিসে যাই দেখো ওখানে এই 5টা পোস্ট বাক্স এখানে দাঁড় করানো আছে। আমার প্রশ্ন হচ্ছে এই 4টা চিঠি ওই পোস্ট বাক্স 5টাতে কতভাবে প্রবেশ করানো সম্ভব, কতভাবে পোস্ট করানো সম্ভব? এখন তুমি বলো যে এখানে একটা চিঠি একই সাথে একাধিক বাক্সে ফেলা সম্ভব? তুমি বলবা যে না, তাহলে ফেলতে হলে তোমাকে ছিঁড়ে ফেলতে হবে। তুমি কাজ করবা না, তাহলে কি করবা? তোমার চিন্তা করতে হবে একটা বাক্স একই সাথে একাধিক চিঠিকে গ্রহণ করতে পারে, কিন্তু একটা চিঠি কখনোই একাধিক বাক্সে ফেলা সম্ভব না। তাহলে কি দাঁড়াইলো? আমাদের সারমর্ম হচ্ছে যে একই সময় একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে সেটাই হবে n এর মান। তাহলে এখন বলো চিঠিগুলো একই সময় একাধিক জিনিস গ্রহণ করে নাকি বাক্সগুলো? তুমি বলবা বাক্স। বাক্স কয়টা? 5টা। তাহলে n এর মান হবে 5, আর চিঠি কয়টা লিখেছিলা? 4টা। তাহলে r এর মান হবে 4। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে এটা একটা প্রবলেম গেল। এবারে মনে করো তুমি তোমার সংসার জীবন হয়ে গেছে, তারপরে বয়স হয়ে যাচ্ছে মোটামুটি 40-এর কাছাকাছি, তোমার একটু শখ হলে তুমি রাজনীতি করবা। এই যে মনে করো রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তুমি মেয়র পদপ্রার্থী, মনে করো তোমার সাথে আরো প্রতিদ্বন্দ্বিতা করছে আরো 3 জন, তাহলে টোটাল মেয়র পদপ্রার্থী হচ্ছে 4 জন। আর রাজশাহী শহরের মোট ভোটার মনে করো 3 লাখ। আমার প্রশ্ন হচ্ছে তুমি কতভাবে নির্বাচিত হতে পারো মেয়র নির্বাচনে, বা একজন প্রার্থী কতভাবে নির্বাচিত হতে পারে? মাথার মধ্যে একটা জিনিসই কাজ করবে তোমার, যে কে একই সময়ে একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে। চিন্তা করো, প্রার্থীরা একই সময়ে একাধিক জনের ভোট পেতে পারে, কিন্তু একজন ভোটার কখনোই একই সময়ে একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে না। তাহলে এখানে প্রার্থীর সংখ্যাটা হচ্ছে n এর মান, আর ভোটারের সংখ্যাটা হচ্ছে r এর মান। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। তাহলে তুমি নির্বাচিত হতে পারো 4 টু দি পাওয়ার 3 লাখ ভাবে। এবার আরেকটা প্রবলেম তোমাদের বইয়ে ছিল যে 10 জন বালকের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টা পুরস্কার দেওয়া হবে। একটা সৎ আচরণের জন্য, অর্থাৎ যার আচরণ ভালো, একজন ক্রীড়ার জন্য মানে খেলাধুলায় যে ভালো, আরেকজন হচ্ছে সাধারণ উন্নতির জন্য মানে পড়ালেখায় যে সবচাইতে ভালো। তাহলে এই 3 জনকে এই 3টা পুরস্কার দেওয়া হবে 10 জন বালকের মাঝে। তাহলে এই পুরস্কারটা কতভাবে দেওয়া যায়? তাহলে তুমি চিন্তা করো, একজন বালকের মধ্যে 3টা গুণই থাকতে পারে, তার আচরণও ভালো, পড়ালেখাতেও ভালো, খেলাধুলাতেও সে ভালো। তার মানে কি একজন বালক 3টা পুরস্কারই পেতে পারে, কিন্তু একটা পুরস্কার 3 জন বালকের মধ্যে কখনোই ভাগ করে দেওয়া যায় না, তাহলে তো ভাঙে দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়াইলো? কে একই সময় একাধিক জিনিসকে গ্রহণ করলো? বালকের সংখ্যা, মানে একটা বালক একই সময় একাধিক পুরস্কার পেতে পারে, কিন্তু একটা পুরস্কার কখনোই একাধিক বালকের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব না। তাহলে বালকের সংখ্যাটা হবে n এর মান, আর পুরস্কারের সংখ্যাটা হবে r এর মান। তাহলে 10 টু দি পাওয়ার 3 অ্যান্সার। NPR এবং n টু দি পাওয়ার r সূত্র নিয়ে তখন কথাবার্তা বললাম। এখন আমরা মূল আলোচনায় চলে আসি, যে বিন্যাস সমাবেশের মূল নীতি নিয়ে একটু আলোচনা করব আমরা, যে বিন্যাসের আসলে মূল নীতি কি। মূল নীতি মানে হচ্ছে
বিন্যাসের অনেক অঙ্ক করতে গিয়ে তোমরা দেখেছো অনেক সময় গুণ করতে হয়, অনেক সময় যোগ করতে হয়। কখন গুণ করতে হয় আর কখন যোগ করতে হয় এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে নিই। তুমি রাজশাহী থেকে এই ঢাকায় যাবা, এই রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার পথে দেখবা মিডিলে যমুনা সেতু আছে। এখন এই রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়ার জন্য তিনটা পথ আছে, এ বি সি। অর্থাৎ রাজশাহী থেকে এই পথে গিয়ে এখানে যাওয়া যায়, এই পথে গিয়ে এইখানে যাওয়া যায়, এই পথে এখানে যাওয়া যায়। আবার যমুনা সেতু থেকে ঢাকার যাওয়ার জন্য মনে করো আরো দুইটা পথ আছে, সেটা হচ্ছে ই এবং এফ, তার মানে এইভাবে যাওয়া যায়। এখন আমার প্রশ্ন, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়া যায় 3 ভাবে এবং যমুনা সেতু থেকে ঢাকায় যাওয়া যায় 2 ভাবে। এখন আমার প্রশ্ন, রাজশাহী থেকে ঢাকায় তাহলে মোট কত ভাবে যাওয়া যায়? যদি তুমি সেই ক্লাস 3-4 এর মতো সেই কনসেপ্ট নিয়ে থাকো যে মোট থাকলে সমষ্টি থাকলেই যোগ করে দিতে হয়, এখানে সেই কেসটা খাটবে না। কারণ দেখো, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য মোট পথ তোমাদের এখানে অনেকেই আছে যারা অ্যান্সার বলবে 3+2 মানে 5 ভাবে যাওয়া যায়। কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা যায় দেখো, তুমি চিন্তা করো, রাজশাহী থেকে প্রথমত তুমি আমেরিকায় গেলা, তারপরে যমুনা সেতুতে আসলা, তারপরে ইংল্যান্ড গেলা, ঢাকায় গেলা, একটা উপায়। আবার দেখো, রাজশাহী, আমেরিকা, যমুনা সেতু, ফ্রান্স, ঢাকা, 2টা উপায়। দ্যাট মিনস এই এ থেকেই আমার আসলো 2টা উপায়। আবার দেখো, রাজশাহী থেকে ব্রাজিলে গেলা, তারপরে যমুনা সেতুতে, তারপরে ইংল্যান্ড, ঢাকা, রাজশাহী, ব্রাজিল, যমুনা সেতু, ফ্রান্স, ঢাকা। তাহলে এ দিয়ে 2 বার গেছিলা, আবার বি দিয়ে কি করেছো, আবার বি দিয়ে 2 বার গেছো, তার মানে 4টা হয়ে গেছে ইতিমধ্যে। এবার আসো, রাজশাহী থেকে কানাডায় গেলা, কানাডা থেকে আবার যমুনা সেতুতে গেলা, দিয়ে এখানে ইজিপ্ট হয়ে গেলা, এবার ইজিপ্ট থেকে ঢাকায়। এবারে রাজশাহী থেকে কানাডা, কানাডা থেকে যমুনা সেতু, তারপরে ফিনল্যান্ড, তারপরে ঢাকা। এবারে চিন্তা করো তুমি সি দিয়ে আবার কয়বার গেলা, 1, সি দিয়ে এখানে আবার 2। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য টোটাল 5টা পথ না, টোটাল পথ আছে এখানে 6টা। এই 6 নিয়ে আসার জন্য এই 3 এবং 2 এর মাঝে এই গুণ চিহ্ন ছাড়া আর কোনো কিছু দিতে পারবা না। তাহলে 3 দেখো না 6। এখন ঘটনা হলো, আমি এখানে ছোট্ট একটা কথা বলে নিই, এই 3 আর 2 গুণ করলে 6 হয় কেন, এই ছোট্ট একটা কথা আমি বলতে চাই। ক্লাস 3-4 এর ছাত্রকে এগুলো পড়াতে হয়, কিছু মনে করো না তোমরা। 3 আর 2 গুণ করলে 6 হয় কেন? তো এগুলো ওই ছোটকালে নামতা ঘর পড়তাম, 3 একে 3, 3 দুগুণে 6। অনেকে প্রশ্নের উত্তর দিবা এরকমই যে 3 দুগুণে 6 হয় আসলে, কিন্তু আসলে লজিকটা কি? আমার কাছে মনে হয় 3 × 2, এই যে ক্রস চিহ্নটা কেন দেওয়া হয়েছে, লজিকটা কি? যে 3 আর 2 যে 6 হবে, এর লজিকটা কি? আমার কাছে মনে হয়েছে এই চিহ্নটার আবির্ভাব মনে হয় এরকম হয়েছে যে 3কে ক্রস করতে হবে 2 দ্বারা। এর মানে কি জানো, এখানে একটা টান দেখতে পাচ্ছ তো, আসলে একটা না, এই 3 দেওয়ার অর্থ হচ্ছে এখানে টোটাল 3টা টান দেওয়া। এবার আসো, এটাকে ক্রস করতে হবে কত দ্বারা? 2টা টান দ্বারা। 2টা টান দ্বারা ক্রস করে দিই। এবার ক্রস করার ফলে একটা জিনিস লক্ষ্য করো, এবার কয়টা ছেদ বিন্দু তৈরি হয়েছে? কয়টা ছেদ বিন্দু তৈরি হয়েছে? তোমরা বলবা ভাই এখানে টোটাল 6টা বিন্দু তৈরি হয়েছে, এবং এই 6ই হচ্ছে এদের গুণফল, এবং এই জন্য গুণ চিহ্ন এভাবে ক্রস করে দেওয়া হয়। অর্থাৎ 3টা কাঠি 2টা কাঠিকে যদি ক্রস করে তাহলে টোটাল 6টা বিন্দুতে তাদের পরিচয় ঘটে, এবং এই 6টাই হচ্ছে এদের গুণফল। কিন্তু কোনো 6 হয়, এটা নামতা না, এটা আসলে লজিক। তাহলে আমি এখানে গুণ করলাম, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য টোটাল পথ হচ্ছে 6টা। এবং তুমি লক্ষ্য করে দেখো, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য তুমি একটা জায়গার উপরে সবসময় নির্ভরশীল, সেটা হচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু ছাড়া তুমি যেতে পারছো না ঢাকায়। তার মানে কি, যমুনা সেতুর উপরে তুমি নির্ভরশীল ঢাকায় যাওয়ার জন্য। তা আমি যেটা বলি, যদি কখনো বিন্যাসের ক্ষেত্রে নির্ভরশীল ঘটনা আসে, নির্ভরশীল হওয়ার আগে কয়টা ঘটনা ঘটেছে তোমার লাইফে, আর নির্ভরশীল হওয়ার পরে কয়টা ঘটনা ঘটেছে, এই টোটাল ঘটনার গুণফল হবে তোমার মোট উপায়। তাই দেখো, যমুনা সেতুর উপর তুমি নির্ভরশীল, নির্ভরশীল হওয়ার আগের ঘটনা হচ্ছে 3টা, আর নির্ভরশীল হওয়ার পরের ঘটনা হচ্ছে 2টা। অর্থাৎ আমি সারমর্ম টানতে পারি, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়, আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি হয় এবার সেটা বলবো। সেটা হচ্ছে, তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ঠিক আছে, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য স্থল পথে যাওয়া যায় 6 উপায়ে, এবারে আকাশ পথে গেলে 1 উপায়ে। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, এবার বলো তো রাজশাহী থেকে ঢাকায় মোট কত উপায়ে যাওয়া যায়? এবারে কিন্তু 6 আর 1 তুমি গুণ করবা না, 6 কে 6 হবে, তাহলে
কিন্তু তোমার মোট উপায় কত? স্থল পথে গেলে তুমি 6 উপায়ে, আর আকাশ পথে গেলে তুমি 1 উপায়ে। তাহলে মোট উপায় হচ্ছে 7টা। এক্ষেত্রে কিন্তু যোগ করতে হলো। তার মানে কি, যখন তুমি আকাশ পথে যাবা তখন কিন্তু যমুনা সেতুর উপর নির্ভরশীল না। তাহলে তুমি আকাশ পথে যাওয়ার জন্য যমুনা সেতুর উপরে নির্ভরশীল না, আবার স্থল পথে যাওয়ার জন্য আকাশ পথের উপরে নির্ভরশীল না। তার মানে আমি বলতে চাচ্ছি 2টা ঘটনা এখানে, যে যদি বিন্যাসের ক্ষেত্রে কখনো নির্ভরশীল ঘটনা আসে সেক্ষেত্রে গুণ হবে, আর যদি স্বাধীন ঘটনা হয় সেক্ষেত্রে যোগ হবে। এটা হচ্ছে বিন্যাসের